আর কতকাল এভাবে চলবে বশির ভাই? সারের দাম বাড়ে, বীজের দাম বাড়ে, কিন্তু ধানের দাম তো বাড়ে না। এবার যা ফলন হয়েছে তাতে তো খরচের টাকাই উঠবে না। ঠিকই বলেছিস জহির। আমার তো মনে হচ্ছে জমি জমা বেচে দিয়ে শহরে গিয়ে রিক্সা চালানোই ভালো। চাষাবাদে আর সুখ নেই, মাটির জোর কমে গেছে। মাটির জোর কমেনি, আমাদের কপাল পড়েছে। শুনলাম পাশের গ্রামে নাকি নতুন এক কোম্পানি এসেছে। তারা নাকি এমন ওষুধ দেয় যা দিলে 1 বিঘায় 3 বিঘা সমান ধান হয়। ওসব ফাঁদে পা দিস না জহির। লোভে পাপ, পাবে মৃত্যু। মাটির কাছ থেকে জোর করে কিছু আদায় করা যায় না। আরে রাখো তো তোমার নীতিকথা সোহেল ভাই। তোমার সততা দিয়ে কি আমার সংসার চলবে? আমার ছেলেটার স্কুলের বেতন বাকি 3 মাস। সততা দিয়ে কি আমি চাল কিনবো? সততা দিয়ে চাল কেনা যায় কিনা জানি না, কিন্তু শান্তিতে ঘুমানো যায়। মাটিকে বিষ খাওয়ালে মাটি একদিন শোধ নেবেই। এই যে ভাইরা, আপনারা কি নিজেদের ভাগ্য বদলাতে চান, নাকি সারা জীবন এই ছেঁড়া গামছা পরেই থাকবেন? কে আপনারা, কি চান? আমি ইস্তিয়াক, শহর থেকে এসেছি। আমি তোমাদের কষ্ট দূর করতে এসেছি। শুনেছি এই গ্রামে পানির অভাব, ফসলের অভাব। আমার কাছে এমন এক জাদুকরী প্ল্যান আছে যা তোমাদেরকে 1 বছরে লাখপতি বানিয়ে দেবে। জাদুকরি প্ল্যান নাকি জাদুকরি ফাঁদ? বুদ্ধিমান মানুষের প্রশ্ন। শোনো, আমি তোমাদের উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ দেব, আর তার সাথে আমার কোম্পানির স্পেশাল গ্রোথ হরমোন সার। এটা মাটিতে দিলে ধানের শীষ হবে হাতের সমান লম্বা। সত্যি বলছেন স্যার? 1 মৌসুমে লাভ হবে? 1 মৌসুমে যা লাভ হবে গত 5 বছরও তা দেখনি। শুধু একটা শর্ত, আমার কথা মতো চাষ করতে হবে। পুরনো পচা গোবর আর ছাই দিয়ে চাষ করলে চলবে না। কিন্তু সাহেব, আপনার ওই করা ওষুধে মাটির পোকামাকড় কেঁচো সব মরে যাবে না? মাটি তো পাথর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি দেখছি বড্ড বেশি বোঝো হয়ে যাচ্ছি। আরে, মাটি পাথর হবে কেন? বিজ্ঞান এগিয়ে গেছে। এখন কি আর লাঙ্গল দিয়ে চাষ করার যোগ আছে? তোমরা যদি রাজি থাকো, কালই আমি অফিসে কাগজপত্র নিয়ে বসবো। টাকা পয়সা যা লাগে সব আমি আগে দেব, ফসল ওঠার পর শোধ করবে। সব খরচ আপনি দেবেন? সব, বীজ, সার, পানি, সব। তোমরা শুধু সই করবে। মাফ করবেন সাহেব, আমি আমার বাবার আমলের নিয়ম ছাড়তে পারবো না। তোমার ইচ্ছা, কিন্তু মনে রেখো, যখন তোমার প্রতিবেশীরা পাকা দালান তুলবে আর তুমি খড়ের করে বৃষ্টিতে বেচবে, তখন আমার কাছে এসে কেঁদো না। চলো পল্টো। সোহেল ভাই, তুমি বোকামি করলে। এমন সুযোগ কেউ ছাড়ে? সুযোগ আর বিপদের চেহারা দেখতে একই রকম হয় জহির। তোরা সাবধানে থাকিস। তুমি কি আজও না খেয়ে থাকবে? খিদে নেই সালমা, মনের ভেতরটা অস্থির লাগছে। গ্রামের সবাই ইশতিয়াক সাহেবের প্রজেক্টে নাম লিখিয়েছে। জহির ভাই নাকি আজ বিকেলে চাষের জন্য অগ্রিম 10,000 টাকাও নিয়ে এসেছে। তুমি কেন রাজি হচ্ছ না? সালমা, তুমিও? আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, সোহেল, জীবন গেলেও মাটির সাথে বেইমানি করিস না। ওই ইশতিয়াক সাহেবের রাসায়নিক সারে সাময়িক লাভ হবে, কিন্তু 3 বছর পরে এই জমি আর কিছু দেবে না। তখন আমরা খাবো কি? 3 বছর পরের চিন্তা পরে করো, এখন যে ঘরটা মেরামতের দরকার, যে কোনো দিন ভেঙে পড়বে। জহির ভাই বলল 1 সিজনেই নাকি সব ঋণ শোধ হয়ে যাবে। ঋণ শোধ করতে গিয়ে যদি ভবিষ্যৎ বিক্রি করে দেই, তবে সেই লাভ দিয়ে কি হবে? আমি পারবো না নিজের হাতে আমার জমিকে খুন করতে। তোমার এই জেদের জন্য আমরা সারা জীবন গরিবই থেকে গেলাম। মেয়েটার দিকে তাকাও একবার, ওর মুখের দিকে তাকিয়ে হলেও রাজি হও। আমি ওর মুখের দিকে তাকিয়ে রাজি হচ্ছি না। আমি চাই না আমার মেয়ে এমন ফসল খেয়ে বড় হোক যা বিষ দিয়ে তৈরি। আমি কম খাবো, কিন্তু বিষ খাবো না। তোমার যা ইচ্ছে করো। কি বলেছিলাম জহির, আমার কথা মিলছে তো? স্যার, আপনি এ কেমন জাদু দেখালেন? এত ধান আমি জীবনেও দেখিনি। সোহেল ভাইয়ের চেয়ে আমার জমিতে দ্বিগুণ ধান হয়েছে। ওই দেখো, তোমাদের জ্ঞানী সোহেল, তার জমির দান দেখো, কেমন রোগার পাতলা। কি সোহেল মিয়া, এখন কেমন লাগছে? আল্লাহর ইচ্ছে আমার যা হয়েছে তাতে আমি খুশি। আমার ধানে কোনো বিষ নেই। আমার মাটিতে এখনো কেঁচো বেঁচে আছে। রাখো তোমার কেঁচো, আমি কালই এই ধান বেচে নতুন মোটরসাইকেল কিনবো। তুমি বরং তোমার কেঁচো দিয়ে তরকারি রেঁধে খাও।
জহির ভাই, নতুন বাইকটা তো দারুণ হয়েছে। ইশতিয়াক সাহেবের বুদ্ধিতে তো আপনার দিনই বদলে গেল। তার বলতে বুদ্ধি থাকলে উপায় হয়। ওই সোহেল ভাইয়ের মতো গাদার খাটনি খেটে লাভ নেই। এই যে সোহেল ভাই, সরে দাঁড়াও, আমার বাইকে কাদা লাগবে। সাবধানে চালাস জহির, গতি বেশি হলে কিন্তু থামানো কঠিন হয়ে যায়। আমার গতির চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। শুনলাম তোমার বইয়ের গয়না নাকি মহাজন দেবে না বলেছে, টাকা ফেরত দাওনি? হ্যাঁ, সামর্থ্য নেই তাই, কিন্তু আমি কারো কাছে হাত পাতিনি। অহংকার আর গেল না তোমার। চাইলে ইশতিয়াক সাহেবের কাছে মাপ চেয়ে এখনো আমাদের দলে আসতে পারো, উনি খুব দয়ালু। যেদিন বুঝবি দয়ার ব্যবসার তফাৎ, সেদিন আসিস, আমি অপেক্ষা করব। আপনারা ঠিকমতো ওষুধ দেননি কেন? ফসলে পোকা লাগলো কি করে? ভাই, আমরা তো আপনার দেওয়া ওষুধই দিয়েছি, কিন্তু এই পোকা তো মরছে না, উল্টো পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। তাহলে ওষুধের ডোজ বাড়াতে হবে, ডাবল ডোজ দেন। কিন্তু পল্টু ভাই, ডাবল ডোজ দিলে তো অনেক টাকা খরচ। গতবার লাভের টাকা তো টিভি কিনেই আর বইয়ের গহনা কিনতেই শেষ। এখন টাকা পাবো কই? সেটা আপনাদের ব্যাপার, স্যার বলে দিয়েছেন। এবার ফলন কম হলে কিন্তু ঋণের কিস্তি মাফ হবে না, জমি নিলামে উঠবে। কি হয়েছে জহির, মন খারাপ কেন? তুমি যাও তো সোহেল ভাই, আমাদের বিপদ আর জ্ঞান দিও না। পোকা লেগেছে, ওষুধে কাজ হচ্ছে না। কাজ তো হবে না, তোরা গতবার এত কড়া বিষ দিয়েছিস যে বন্ধু পোকাগুলো মরে গেছে। এখন ক্ষতিকর পোকা আটকাবে কে? প্রকৃতির চেন ভেঙে দিয়েছিস তোরা। এখন উপায় কি? নিম পাতার পানি আর ছাই ছিটিয়ে দেখ, কাজ হতেও পারে। দূর, এই আধুনিক যুগে নিম পাতা? আমি সুদের টাকা নিয়ে আরো দামি বিষ কিনবো, দেখবো পোকা মরে কিনা। মাটিকে আর মারিস না জহির, মাটি কিন্তু আর সইতে পারছে না। দেখছিস না মাটি কেমন সাদা হয়ে গেছে, লবণের মতো। তুমি তোমার কাজ করো। জহিরের ছেলে বলছিল ওদের নাকি এবার অনেক লস হয়েছে, চাচা নাকি জমি বন্ধক রেখেছে। হ্যাঁ সালমা, অতি লোভে তাঁতি নষ্ট। ওরা মাটির কাছ থেকে শুধু নিতে চেয়েছে, কিছু দিতে চায়নি। কিন্তু আমাদের অবস্থাও তো খুব ভালো না, ধানের দাম তো আমরাও কম পাচ্ছি। কম পাচ্ছি, কিন্তু আমাদের তো কোনো ঋণ নেই সালমা। রাতে কেউ এসে দরজা লাথি মারবে না টাকার জন্য। আমাদের জমি এখনো সুস্থ আছে, সামনের বছর যখন খরা আসবে তখন একমাত্র আমাদের জমি টিকবে। তুমি কি করে জানো খরা আসবে? মাটির গন্ধ বলে দেয়। মাটির এখন খুব তেষ্টা পাচ্ছে। ইশতিয়াক সাহেব পাম্প বসিয়ে মাটির তলা থেকে সব পানি তুলে ফেলেছে, স্তর নিচে নেমে গেছে, সামনে বিপদ আসছে। আমি কোনো অজুহাত শুনতে চাই না, এবং আসল টাকা আগামী মাসের মধ্যে চাই। স্যার, দয়া করেন, এবার বৃষ্টি হয়নি একদম, পাম্প চালিয়েও পানি পাওয়া যাচ্ছে না, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, ধান সব চিটা হয়ে গেছে, আমরা খাবো কি? তোমরা কি খাবে সেটা কি আমার দেখার বিষয়? যখন লাভ করেছিলে তখন তো খুব ফুর্তি করেছিলে, এখন লস হয়েছে, জমি বেচে টাকা দাও। স্যার, জমি বেচতে তো কেউ কিনবে না, সবাই জানে এই জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, এই জমিতে আর কিচ্ছু হয় না। তবে ভিটে বাড়ি বিক্রি করো, আমার টাকা আমার চাই। পল্টু, এদের নাম লিস্ট কর, কাল থেকে উচ্ছেদ অভিযান চলবে। সোহেল ভাই, ও সোহেল ভাই। জহির, তোর এই অবস্থা কেন? শরীর তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাই, আমাকে বাঁচাও, ইশতিয়াক আমার ঘর দখল করতে আসছে। আমার ঘরে এক মুঠো চাল নেই, আমার জমিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, কোদালও ঢোকে না। কিন্তু তোমার জমিতে ফসল হচ্ছে কিভাবে? একই রোদ, একই বৃষ্টি, তোমার জাদুটা কি ভাই? জহির, কোনো জাদু নেই, আমি শুধু মাটির রস ধরে রেখেছি। আমি রাসায়নিক সার দিইনি, তাই আমার মাটির পানি ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়নি। আমি কেঁচো মারিনি, তাই ওরাই আমার মাটি করে বাতাস ঢোকার ব্যবস্থা করেছে। আমি মাটিকে বিশ্বাস করেছি, মাটি আমাকে ফেরায়নি। আমি ভুল করেছি ভাই, আমি লোভে পড়ে নিজের কবর নিজেই করেছি। এখন আমি কি করব? আমার ছেলেটা কাল থেকে না খেয়ে আছে। আল্লাহ ভরসা, আমার গোলায় যা ধান আছে তা দিয়ে আমার 11 বছর পার হয়ে যাবে, কিন্তু তোদের না খাইয়ে আমি খাবো না। তুই আমার সাথে আয়।
পরিস্থিতি খুব খারাপ। ইশতিয়াক সাহেব টাকা চাচ্ছেন, আর কৃষকদের ঘরে খাবার নেই। ইশতিয়াক সাহেব, আপনি কি একটু সময় দেবেন না? মাতাব্বর সাহেব, ব্যবসা তো দয়া মায়া দিয়ে চলে না। এরা আমার কথা মতো চললে আজ এই দশা হতো না। এরা ওষুধ ঠিক মতো দেয়নি। মিথ্যে কথা বলবেন না সাহেব, ওরা আপনার কথাতেই চলেছে। আপনার অতিরিক্ত সার আর বিষ এই গ্রামের মাটির প্রাণ কেড়ে নিয়েছে। আপনি জানতেন এমন হবে। আপনি শুধু আপনার ওষুধ বেচে টাকা কামিয়েছেন। তুমি কে? সেই পুরোনো আমলের চাষি? তোমার সাহস তো কম না। সাহস আমার না, সাহস এই মাটির। মাতব্বর সাহেব, আপনারা সবাই আমার জমিতে চলুন, দেখবেন খরার মধ্যেও সেখানে ফসল আছে, কারণ আমি মাটির সাথে প্রতারণা করিনি। সোহেল ভাই ঠিকই বলেছে, আমাদের সবার জমি নষ্ট হয়ে গেছে, শুধু সোহেল ভাইয়ের জমি ঠিক আছে। ইশতিয়াক সাহেব আমাদের ঠকিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বিচার চাই, বিচার চাই। এই পল্টো, গাড়ি বের কর। এরা তো কেঁপে গেছে। পালাবেন না ইশতিয়াক সাহেব, গ্রামের মানুষকে ঋণের জালে আটকে এখন পালানো যাবে না। আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিসের ক্ষতিপূরণ? আমি তো জোর করিনি, তোমরাই তো সই করেছ। আপনি বিজ্ঞানের নামে মিথ্যা বেচেছেন। আপনি জানতেন এই কেমিক্যাল 3 বছর পর জমিকে বন্ধা করে দেবে। মাতব্বর সাহেব, আমি শহরের কৃষি অফিসারের সাথে কথা বলেছি। তিনি আজ বিকেলে আসছেন মাটি পরীক্ষা করতে। যদি প্রমাণ হয় যে এই সারের কারণে জমি নষ্ট হয়েছে, তবে ইশতিয়াক সাহেবের জেল হবে। আচ্ছা আচ্ছা, শোনো সবাই, আমি আমি ঋণের সুদ মাফ করে দেব। শুধু শোধ না, আসলে মাফ করতে হবে, আর জমির ক্ষতিপূরণও দিতে হবে। শুনলেন তো সাহেব, আপনি যদি জেল খাটতে না চান তবে এখনই সব দলিল ছিঁড়ে ফেলুন এবং কথা দিন যে এই জমি ঠিক করতে যা খরচ লাগে আপনি দেবেন। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, কিন্তু পুলিশ ডেকো না। সোহেল ভাই, তুমি আজ আমাদের চোখ খুলে দিয়েছো। তোমার জমানো দান দিয়ে আজ পুরো গ্রাম খাচ্ছে। আমরা তোমাকে কিভাবে শোধ দেব? আমাকে শোধ দিতে হবে না, শোধ দে মাটিকে। কথা দে, আর লোভে পরে মাটির ক্ষতি করবি না। জৈব সার ব্যবহার করবি, ফসল চক্র মেনে চলবি। কথা দিলাম ভাই, কান ধরলাম। আর ওই হাইব্রিড কোম্পানি আর কেমিক্যালের ধারে কাছেও যাব না। আজ আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি শুধু আমাদের পরিবারের কথা ভাবুনি, পুরো গ্রামের ভবিষ্যৎ ভেবেছো। আমি কিছু ভাবিনি সালমা, আমি শুধু বাবার সেই কথাটা মনে রেখেছিলাম। কোন কথাটা? বিশ্বাস করলে মাটির উপর কর, টাকার উপর না। টাকা উড়ে যায়, মাটি থেকে যায়। সোহেল ভাই, তুমি আমাদের আবার শেখাবে কিভাবে পুরনো নিয়মে চাষ করতে হয়, কিভাবে মাটিকে আবারও সুস্থ করা যায়। অবশ্যই শেখাবো। মাটি তো মায়ের মতো জহির, মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকে? আমরা সেবা করলে মাটি আবার হাসবে, আবার সোনালী ধান হবে। দেখো সোহেল ভাই, মাটিটা কি নরম, কালো আর ঝুরঝুরে, গন্ধে প্রাণ জুড়িয়ে যায়। বলেছিলাম না মাটি বেইমানি করে না। তুই মাটিকে যত্ন করেছিস, মাটি তোকে ফিরিয়ে দিয়েছে। এবার আমাদের ধানের শীষ দেখেছো? কেমিক্যাল ছাড়াই গতবারের চেয়ে বেশি ফলন হয়েছে, আর খরচও কত কম। এটাই হলো বরকত। যখন তুই প্রকৃতির নিয়ম মেনে চলবি, প্রকৃতি তোকে দুহাত ভরে দেবে। তোমার ওই অটুট বিশ্বাস, যখন আমরা সবাই লোভে অন্ধ ছিলাম, তুমি একাই বাতি জ্বালিয়ে রেখেছিলে। আজ সবাই মিলে শুকরিয়া আদায় করব, আর প্রতিজ্ঞা করব এই মাটির আমানত আমরা আমাদের সন্তানদের হাতে সুস্থভাবে তুলে দিয়ে যাব।